এভরিওয়ান ওয়ান্টস স্টেবিলিটি ইন দেয়ার লাইফ। আর ব্যাপারটা যখন বাংলাদেশের, তখন সবারই পছন্দ সরকারি চাকরি ও বিসিএস। সোজা ভাষায় বলতে গেলে আধুনিক দাসত্ব। লাখ লাখ গ্র্যাজুয়েটস ছুটে প্রতি বছর এই বিসিএস এর পেছন। তাদের মতে বিসিএস ক্যাডার হতে না পারলে লাইফে সম্মান নেই, পাওয়ার নেই, স্টেবিলিটি নেই। কিন্তু ব্যাপারটা কতটুকু যুক্তিযুক্ত? নো ডাউট দ্য বিসিএস এক্সাম ইজ সো কম্পিটিটিভ। অর কিছু মিডিওকার মাইন্ডস এই মিডিওকার এক্সামের পিছনে ছুটে। আসলে আধুনিক দাসত্ব গ্রহণের কারণে কাউকে সেলিব্রিটি বানানো, এটা শুধু বাংলাদেশেই সম্ভব। রংপুরের একটি ছোট গ্রামে তার বাবা মা ও ছোট বোন সহ বড় হয়েছে তালহা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন বড় বিজনেসম্যান হওয়ার। বাংলাদেশের এই লম্বা শিক্ষা ব্যবস্থায় গ্র্যাজুয়েশন শেষ করেই সে নিজেকে পেল 24 বছর বয়সী একজন বেকার যুবক হিসাবে। এই প্রাইম বয়সে তার কাঁধে এখন পরিবারের দায়িত্ব, আর তারপর সেই চিরচেনা আত্মীয় স্বজনদের খোটা আর তাদের সেই পুরনো লাইফ অ্যাডভাইস, বিসিএস ক্যাডার হও, সরকারি চাকরি করো, তোমার লাইফ সেট। সেও বেচারা বাধ্য হয়ে বিসিএস ক্যাডার হওয়ার পিছনে ছুটে পড়ল। তারপর প্রতিযোগিতার চাপে ভর্তি হলো কোচিং সেন্টারে। পাহাড়ের সমান বইয়ের উপর বই মুখস্থ করল সে। দীর্ঘ 4 বছর বারবার চেষ্টা করার পরেও অল্পের জন্য ভাই ব্যর্থ হলো সে। কিন্তু এই মুখস্থ বিদ্যার জার্নিতে সে হারিয়ে ফেললো তার সেই ক্রিয়েটিভ মাইন্ড। আর এরপর যেই সে মুখস্থ বিদ্যার ট্র্যাপ থেকে বের হয়ে বাইরের দিকে একবার তাকালো, সবখানেই প্রয়োজন স্কিলস, লিডারশিপ অ্যাবিলিটি ও ক্রিটিক্যাল ডিসিশন মেকিং। কিন্তু এখন সে 28 বছর বয়সী বেকার যুবক। স্কিল বিল্ড করার জন্য এখন আর বয়স কোথায় তার? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ফাইন্ডস হিমসেলফ অ্যাজ গুড ফর নাথিং। তাহার মতো হাজার হাজার তরুণের বর্তমান অবস্থা আজকের এই বেকার সমাজে। দেখা যাচ্ছে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার ইভ্যালুয়েশন সিস্টেম পুরোটাই মুখস্থ বিদ্যার উপর বেস করে দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক রিসেন্টলি নেওয়া 47 বিসিএস এর কিছু কোয়েশ্চেন। কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র রয়েছে? কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? সাহিত্যের ডিপ মিনিং উপলব্ধি করে মানুষের তো হিউম্যান রিলেশনস ও সাইকোলজি সম্পর্কে অনেকটাই জানতে পারে। কিন্তু এর সাথে কোন বই কার লেখা, কোন লাইন কে লিখেছে, এটা হুবহু মুখস্থ করার সাথে কি সম্পর্ক? যার সাহিত্য পড়ে ইমোশনাল ভ্যালু বোঝার কথা, সে তো এমনিতেই বুঝতে পারবে। যার বোঝার ক্ষমতা নেই, সে এসব কোচিং এর নোটস বের করে পাগলের মতো মুখস্থ করবে। তাহলে আমাদের এসব র্যান্ডম ফ্যাক্টস কেন মুখস্থ করতে হবে? যাক, বাংলা ইংলিশের কথা বাদই দিলাম। ওয়ার্ল্ড ডিউ টু সায়েন্স এবং টেক নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। তাহলে এগুলোর কোশ্চেন একটু দেখা যাক। কোয়ান্টাম কম্পিউটিং এর জনক কাকে বলা হয়? কম্পিউটার টার্ন অনের সময় সঠিক অর্ডার নিচের কোনটি? যেখানে দুনিয়া আল্ট্রাসনিক মিসাইল তৈরি করছে, কোয়ান্টাম কম্পিউটিং ও এআই ব্যবহার করে অটোমেশন টেক বিল্ড করছে, সেখানে বিসিএস ক্যাডার হওয়ার জন্য ক্যান্ডিডেটরা মুখস্থ করছে উন্নত বিশ্বে কে কখন কোথায় কি আবিষ্কার করছে। তারা বিল্ড করছে, আর আমরা বসে বসে তাদের কৃতিত্ব মুখস্থ করছি। বাংলা জিকে আর টেকের কথা না হয় বাদ দিলাম, বিসিএস ক্যাডার যেহেতু হতে হবে, তাহলে এথিক্সে তো ভালো হওয়া মাস্ট। বাট নৈতিকতার প্রিপারেশন দেখার পর মাই ব্রেনিং এনিমোর। তাহলে কিছু নৈতিকতার কোশ্চেন দেখে। সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে? জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় কবে? কেউ যদি এথিক্যালি কারেক্ট হতে চায়, তার জন্য ভালো খারাপের ধারণা বোঝা বেশি জরুরি, নাকি র্যান্ডম সংস্থা কখন কি বলছে সেটা জানা বেশি জরুরি? সরকারি চাকরি ও ঘুষ কতটা কানেক্টেড সেটা আমরা সবাই জানি। ইমাজিন এথিক্স সম্পর্কে এত এত পড়াশোনা করে, এত এত ফ্যাক্ট মুখস্থ করেও একজন বিসিএস ক্যাডার ঘুষ খাচ্ছে। অনেকেই হয়তো বলবে প্রিলিমেও তো শুধু বেসিক টেস্টিং, এখানে তো ক্রিটিক্যাল রিজনিং টেস্ট করার কোনো সুযোগই নেই। তাহলে রিটেন এক্সাম সম্পর্কে ধারণা নেওয়া যাক। বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রম আইনের প্রয়োগ ও শ্রমিক মালিকের সম্পর্কে স্বরূপ বিশ্লেষণ করুন। বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করুন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ও প্রতিবন্ধকতা সমূহ ব্যাখ্যা করুন। অনেকে বলবে এগুলো তো রিজনিং ফোকাসড কোশ্চেনই। না ভাই, এই ধরনের প্রবন্ধ লেখার টেন্ডেন্সি একজন স্টুডেন্টের স্কুল লাইফে পার করে আসার কথা। আর এগুলো তো ক্যান্ডিডেটসরা কোচিং সেন্টারের নোটস এবং গাইডগুলোতেই মুখস্থ করেই আসে। আর বাংলাদেশের কোচিং সেন্টার বিজনেস, সবই এই গাইড বই আর কোচিং সেন্টারের প্রমোশন। এগুলো শুধু বাংলাদেশেই সম্ভব। স্কুল কলেজ থেকে বিসিএস পর্যন্ত শুধু কোচিং সেন্টার আর কোচিং সেন্টার। কোচিং সেন্টারের নামে অনলাইনে অ্যাভেলেবেল ফ্রি নলেজ যে তারা বিক্রি করছে, এটা আরেক ধরনের বিজনেস। দে আর ট্রু বিজনেসম্যান। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য লিখুন। পানি দূষণ কি? পানি দূষণের কারণ ও প্রতিকার আলোচনা করুন।
অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা লিখুন। মানবদেহে কার্বোহাইড্রেট এর ভূমিকা আলোচনা করুন। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের নামগুলো লিখুন। এগুলো কোশ্চেন দেখার পর কেন জানি আমার ক্লাস 7 আর ক্লাস 8 এর কথা মনে পড়ে গেল। একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অলরেডি পড়াশোনার স্কেলে অনেক উপরের লেভেলে চলে গেছে। এই বয়সে এসে একজন ফিউচার রেপিউটেড অফিসারকে একজন স্কুল স্টুডেন্টের কাছে এভাবে ছোট করার লজিকটা কি? পুরো রিটেন কোশ্চেন যদি ঘাটা হয়, ম্যাক্সিমাম কোশ্চেনই এসে বেসড, যা অলরেডি একজন ক্যান্ডিডেট কোচিং সেন্টারেই মুখস্থ করে আসে। বাট উই ওয়ান্ট ওভারলুক দ্য প্রোগ্রেসিভ সেকশন। শুধু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা প্রবলেম সলভিং এবং অ্যানালিটিক্যাল সেকশন রাখা হয়েছে, যেখানে ডেটা কলোনি, এআই সার্ভিলিয়েন্স ও জিও পলিটিক্স সম্পর্কে হালকা একটু রিজনিং টেস্ট করার ছোট ট্রাই করা হয়েছে। কিন্তু 800-900 মার্কের এই রিটেন এক্সাম সেকশনে শুধু 15-20 মার্কের একটি রিজনিং সেকশন, তাও আবার উইদাউট রোল প্লে। এটা অনেকটা বিসিএস এর কম্পিটিটিভ রেটের মতোই। 1% সাকসেস রেট, কিন্তু 99% মুখস্থবিদ্যা। এবার দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক ভাইবা সম্পর্কে আসা যাক। ওয়াই ডিড ইউ চুজ ফরেন ক্যাডার অর অ্যাডমিন ক্যাডার অর ইভেন পুলিশ ক্যাডার ওভার আদার্স? ফার্স্ট অফ অল, একজন বুয়েট অর ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট কেন অ্যাডমিন সেকশনে যেতে চলবে? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? সে কি বলবে? আমি দেশকে বদলানোর জন্য এই সেক্টরে এসেছি? ইটস অবভিয়াস যে সে পাওয়ার প্র্যাকটিসের জন্যই এসেছে। অনেকে আবার বলবে সে আসলেই দেশ বদলানোর জন্য এসেছে। কিন্তু এতদিন থেকে এত মানুষ দেশ বদলাচ্ছে, কিন্তু দুর্নীতি তো আর আটকানো যাচ্ছে না। চিন্তার বিষয়। আর সেই প্রাচীন আমল থেকে ক্যান্ডিডেটের ডিস্ট্রিক্ট সম্পর্কে র্যান্ডম কিছু কোশ্চেন না করলেই না। ক্যান্ডিডেটরা অলরেডি কোচিং সেন্টারে মক ভাইবা ও প্রিভিয়াসলি রিউমেট কোশ্চেন থেকে এগুলা কোশ্চেন মুখস্থ করে আসে। মানে ঘুরে ফিরে এভরিথিং ইজ রিগড। ইফ উই ওয়াচ দ্য হিস্ট্রি ক্লোজলি, একসময় মুখস্থ বিদ্যা ছিল সার্ভাইভাল স্কিল। আমরা প্রাচীন গ্রিস দেখতে পারি, প্রাচীন ভারতকে দেখতে পারি। যখন প্রিন্টিং ছিল না, যখন বই ছিল লাক্সারি, তখন নলেজ বাঁচানোর একমাত্র পথ ছিল মেমোরি। গুরুকুল সিস্টেমে ছাত্ররা বেদা মুখস্থ করত, গ্রিক রেটার্সরা স্পিচ মুখস্থ করত ওয়ার্ড বাই ওয়ার্ড। আর্লি ডেজ অফ ইসলামে সাহাবারা কুরআন মুখস্থ করত। তখনও ডেটা স্টোর করা অনেক বেশি দুর্লভ ছিল। যখন প্রিন্টিং মেশিন ব্যবহার করে ডেটা স্টোর করা কিছুটা ইজি হলো, তখন মানুষ এটাকে ব্যবহার করা শুরু করে দিল। তারপর আসলো ইন্টারনেট, তারপর বড় বড় ডেটা সেন্টারে নলেজ স্টোর করা হলো। মানুষ ইজি অ্যাক্সেসেবল নলেজ ব্যবহার করে ক্রিটিক্যাল প্রবলেম সলভ করা শুরু করলো। তারপর এই ডেটা অ্যানালিসিসকেও অটোমেশন করে এখন এআই দিয়ে ক্রিটিক্যাল প্রবলেম পর্যন্ত সলভ করে ফেলছে। মডার্ন এরাতে স্মার্টফোন, ইন্টারনেট আর এআই ইউজ করে একটা টিনেজারের কাছে যে পরিমাণ ইনফরমেশন অ্যাক্সেস আছে, তা পুরো আলেকজান্ড্রিয়া লাইব্রেরি থেকে অনেক গুণে বেশি। যেখানে ইজি অ্যাক্সেসেবল ডেটা ইউজ করে মানুষ নতুন নতুন ইনোভেশন করছে, সেখানে আজকের দিনে এই ডেটা সেন্টার মুখস্থ করা কোন দিক থেকে যুক্তিযুক্ত? আমাদের এডুকেশন সিস্টেম অনুযায়ী কোনো স্ট্রাকচার্ড কোনো সিলেবাস না পড়িয়ে র্যান্ডম কিছু পড়াশোনা পড়ানো হয় অলমোস্ট 15 ইয়ার্স। তার উপর গ্র্যাজুয়েশন শেষ হতে হতেই দেখা যায় একজনের 23-24 বছর হয়ে যায়। এই প্রাইম টাইমটা পার করে আবার সরকারি চাকরি অথবা বিসিএস এর জন্য যদি আরও কয়েকটা বছর আবার সেই র্যান্ডম কিছু টপিক মুখস্থ করেই পার করতে হয়, দেন ইটস কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। দেশে এই জন্যই কোনো ইনভেনশন নাই, কোনো ইনোভেশন নাই। উন্নত দেশের টেক কোম্পানি আর ইঞ্জিনিয়াররা ইনোভেশন করে, আর আমরা মুখস্থ করি তারা কবে কি আবিষ্কার করেছে। তারপর সেই টেকনোলজি তাদের থেকে এক্সট্রা পয়সা খরচ করে আমদানি করি। নাও লুক এট সাম মডার্ন ওয়ার্ল্ড কান্ট্রিজ। তারাও কি শুধু ফ্যাক্ট বেসড কোশ্চেন দিয়ে সিভিল সার্ভেন্ট নিয়োগ দেয়? ওয়েল, নট এট অল। ফর এক্সাম্পল, UK সিভিল সার্ভিস ফার্স্ট স্ট্রিম। ইট ইজ এ প্রেস্টিজিয়াস সিভিল সার্ভিস এন্ট্রি রুট। ওদের অ্যাসেসমেন্ট সেন্টার FSAC তে আছে রিটেল সার্ভিস এক্সারসাইজ। লেটস সে আপনাকে একটা পলিসি দেওয়া হলো, নতুন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম চালু হবে, খরচ বেশি কিন্তু পলিউশন কমবে। নাও ইউ হ্যাভ টু অ্যানালাইজ অ্যান্ড কনভিন্স দ্য সিনিয়র মিনিস্টার কোনটা ভালো, কোনটা খারাপ আর কোনটা ফিজিবল। ইটস এ পিওর অ্যানালাইসিস অ্যান্ড রিজনিং টেস্ট। তারপর আসে স্টেক হোল্ডার কমিউনিকেশন এক্সারসাইজ। এখানে একজন অ্যাসেসর ম্যানেজারের মতো রোল প্লে করুন। নাও ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হবে পলিসি ইমপ্লিমেন্ট করলে জনগণ কি বলবে, কোন দিক দিয়ে বিতর্ক হবে, আর তাকে এটা কাম বাট লজিক্যাল কমিউনিকেশন দিয়ে বুঝাতে হবে। লেটস টক অ্যাবাউট সিঙ্গাপুর পাবলিক সার্ভিস কমিশন। ইট ইজ এ ওয়ার্ল্ড ক্লাস রিক্রুটমেন্ট বডি। একটা কম্পারেটিভ স্টাডি এনিওয়েস স্কলার ব্যাংক বলেছে সিঙ্গাপুর রিক্রুটমেন্টে শুধু নলেজ নয়, বিহেভিয়ারাল ইন্টারভিউ, সাইকোলজিক্যাল টেস্ট, লিডারশিপ পটেনশিয়াল অ্যানালিসিস সব কম্বাইন করে দেখা হয়। বাই দ্য ওয়ে, ইউকেতে ফার্স্ট স্ট্রিম এতটাই কম্পিটিটিভ যে সিলেকশন রেশিও অলমোস্ট বাংলাদেশের মতোই কঠিন।
ইনস্টিটিউট অফ গভর্নমেন্টের রিপোর্ট বলছে ডিপ্লোম্যাটিক স্ট্রিমে সাকসেস রেট খুবই কম, কিন্তু এখানে ক্যান্ডিডেটসকে যাচাই করা হয় ডিসিশন মেকিং ও লিডারশিপ স্কিল দিয়ে। মডার্ন ওয়ার্ল্ড কান্ট্রিজ অলরেডি মেক দ্য সিস্টেম প্র্যাকটিক্যাল, আর আমাদের দেশের বিউরোক্রেসি এই ডিজিটাল এরাতে যে কি অবস্থা, এভরিওয়ান নোজ ইট। ওইসিডি এর 2019 রিপোর্টে বলা আছে, রোড লার্নিং ক্যানট প্রেডিক্ট অ্যাডাপ্টেবিলিটি ইন 21st সেঞ্চুরি ইকোনমিক্স। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023 এর ফিউচার অফ জবস রিপোর্টে বলা আছে 2030-এর টপ স্কিল হলো প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স। হিউম্যান ব্রেইন ডেটা সেন্টারের মতো কাজ করে। ইফ ইউ ক্যান রিলেট, ছোটবেলা থেকে তুমি অনেক কিছুই মুখস্থ করে আসছো, কিন্তু এগুলোর মধ্যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যেগুলো কাজে লেগেছে বা অ্যাগ্রেসিভ রিসার্চ করে তুমি কোনো কিছু শিখেছো, এগুলো বাদে কতটুকুই বা তোমার মনে আছে? কারণ হিউম্যান ব্রেন আননেসেসারি ইনফরমেশন কোনো ডেডিকেটেডভাবে মনে রাখে না, যাতে সে ইউজফুল ইনফরমেশন ডেডিকেটেডভাবে স্টোর করতে পারে। একজন অনেক হার্ড ওয়ার্ক করে অনেক কিছু মুখস্থ করে ফেললেও যেহেতু সেটা শুধু এক্সামের জন্যই পড়েছে, সেটা অবশ্যই ভুলে যাবে। দ্যাটস ওয়াই বেসিক একটা ধারণা রেখে ইউজফুল ইনফরমেশন দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা ইজ অ্যান এফিশিয়েন্ট ওয়ে অফ লার্নিং। তাই শুধু মুখস্থ বিদ্যার উপরে কাউকে জাজ করা ইজ কোয়াইট ইউজলেস। এত কিছুর পরেও কোনো মোটিভেশনাল হিরো ভাই ফ্রম নোটনা কোচিং সেন্টার বলবে বিসিএস এর রিভিলেশন তো ওয়ার্ল্ড ক্লাস। আরও বলবে ক্যান্ডিডেটরা দিন রাত এক করে এমসিকিউ মুখস্থ করে, রিটেনের জন্য নোটের উপর নোট মুখস্থ করে। এগুলো তো হার্ড ওয়ার্ক, এগুলো তো মেন্টাল রেজিলিয়েন্স তৈরি করে। ভাইভাতে সিনিয়র অফিসারের র্যান্ডম কোশ্চেন কামলি ফেস করে, ব্লা ব্লা ব্লা। অ্যাকচুয়ালি ইউ আর স্মার্ট এনাফ। আসলে স্টুডেন্ট যদি না পায়, গাইড বই যদি বিক্রি না হয়, তাহলে বাংলাদেশের এই কোচিং বিজনেস চলবে কীভাবে? সিম্পল একটা কোশ্চেন, কবির নাম ধাম, র্যান্ডম ট্রিভিয়া, অবসকিউর ফ্যাক্ট, এগুলো না জানলে কি মেন্টালি উইক? র্যান্ডম সাল মুখস্থ করলে হিস্টোরি সম্পর্কে একটি বেসিক ধারণা নেওয়া যায়, কিন্তু সেই ট্রেন্ড কীভাবে রিপিট হয় সেটা প্রেডিক্ট করা যায় না। ঠিক তেমনই র্যান্ডমলি কিছু ম্যাপ মুখস্থ করে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল জিওগ্রাফি সম্পর্কে জানা যায়, কিন্তু জিওপলিটিক্যাল সিনারিও ম্যানেজ করা যায় না। হার্ড ওয়ার্ক উইদাউট দ্য রাইট পাথ ইজ এ কমপ্লিট ওয়েস্ট অফ এনার্জি। ইটস লাইক এ রোয়িং বোট উইদাউট আ কম্পাস। ছোটবেলায় হয়তো আমরা একটা কোড পড়েছিলাম, নলেজ ইজ পাওয়ার, কিন্তু এর এগেনস্টে টনি রবিন্সের একটা কোড আমার অনেক বেশি লজিক্যাল লেগেছে। হি সেড, নলেজ ইজ নট পাওয়ার, knowledge is only potential power. Action is power. By the way, you can argue about it in the comment section below. Because at the end of the day, there will always be someone who argues.